প্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজ আমি আপনাদের একটি বাংলাদেশি পুরাতন ছবি সবুজ সাথী ছবির গল্প নিয়ে হাজির হয়েছি এবং গল্পটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আংশিক কিছু ভিডিও দেওয়া আছে, সেগুলি আপনারা দেখবেন। যদি আমার ভিডিও দেখে বা শুনে আপনার সামান্যটুকু আনন্দ অনুভব করে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটা অর্থাৎ ফারদিন ফিল্মস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ দেবেন। তবে যাক, বেশি সময় নষ্ট করে আপনাদের লাভ নেই। তবে সবুজ সাথী সিনেমার মূল গল্পে দেখা যায় যে সবুজ এবং সাথী তারা থাকে দুই ভাই বোন এবং একই সুতায় গাঁথা থাকে তাদের প্রাণ এবং তাদের ভালোবাসা। ছোট থেকেই তাদের খুব স্নেহ ভালোবাসা দেখা যায় ছবিতে। এখানে দেখা যায় আনোয়ার হোসেনের ছেলে মেয়ে থাকে সবুজ সাথী, তাদের পরিবার সুখে শান্তিতেই চলতে থাকে। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় একদিন একটা দুর্ঘটনায় আনোয়ার হোসেনের একটা পা পঙ্গু হয়ে যায়। তাদের সংসারে নেমে আসে অশান্তির কালো ছায়া, কালো রং এবং সংসারে শুরু হয় নানা অভাব এবং অনটন। এভাবেই চলতে থাকে দীর্ঘদিন। এক পর্যায়ে দেখা যায় সবুজ সাথী তারা দুই বোন ক্ষুধার জ্বালায় যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা গোপনে তার বাপ মাকে না জানিয়ে তারা রাস্তায় নেমে একটি গান গেয়ে তারা কিছু টাকা মানুষের কাছ থেকে চেয়ে তারা খাবার তুলে আনে। কিন্তু এই দৃশ্যটা আনোয়ার হোসেন সহ্য করতে পারে না, তখন তাদেরকে অনেক বকাঝকা করে। এভাবে আস্তে আস্তে তাদের দিন কেটে যায়, কিন্তু তাদের সংসারে আর একদিন সাথী সবুজকে বলে, ভাই আমি আর স্কুলে যাব না। তখন সবুজ বলে, কেন তুই স্কুলে যাবি না? তুই স্কুলে যাবি, তুই লেখাপড়া করবি, আমি আজ থেকে পরিশ্রম করব এবং কাজ করব। লাগে একটা ছোটোখাটো হোটেলে আমি বেয়ারার কাজ করব, সেখান থেকে যে টাকা আমি আয় করব তুই সেখানে সেই টাকা দিয়ে লেখাপড়া করবি। এভাবে তারপর সাথী বলে, না আমি আমি আর লেখাপড়া করব না। তখন সবুজ বলে, মারবো একটা থাপ্পড়, কেন লেখাপড়া করবি না? অবশ্যই তুই লেখাপড়া করবি, যা তুই স্কুলে যা, আমি আর লেখাপড়া করব না, আমি আজ থেকে কাজ খুঁজে কাজ করব। তো গল্পে দেখা যায় যে এভাবেই এই সবুজ একটি হোটেলে কাজ করে, বেয়ারের কাজ করে, আর সে পাশাপাশি এবং মানুষের গাড়িও মুছে দেয়, কিছু টাকা সেখান থেকে আনার পর সে টাকা দিয়ে সবুজ সাথীকে লেখাপড়া করায়। এভাবে কেটে যায় প্রায় 10 থেকে 12 বছর। তখন সবুজ সাথী বড় হয়ে সবুজ হয়ে যায় জসিম আর সাথী হয়ে যায় শাবানা। তো দুই ভাইয়ের বোনের একটা ভালো মিল দেখা যায় এই সবুজ সাথী ছবির গল্পে। তারা দুজন দুজনকে প্রচণ্ডভাবে ভালোবাসে এবং মনে হয় যাতে তাদের এক প্রাণেই গাথা দুইটি প্রাণ, সবুজ এবং সাথী। তো একদিন সাথী বলে, ভাইয়া আমি তো এখন ডাক্তারি পড়তেছি, তো তুমি তো এখন ছোটোখাটো ব্যবসা করতেছো, এখন তুমি একটা বিয়ে করো। তখন জসিম অর্থাৎ সবুজ বলে, আমি বিয়ে করব, আগে তোকে বিয়ে দেব, তারপরে আমি বিয়ে করব। কিন্তু বিয়ে তো করতেই হবে, কারণ বাপ মাকে দেখাশোনা করার জন্য তো একটা বউ লাগবে। আগে তোকে বিদায় করি, তারপর আমি বিয়ে করব। তখন সাথী অর্থাৎ শাবানা বলে, না আগে তুমি বিয়ে করবে, তারপরে আমি অন্য কাউকে বিয়ে করব। তখন এখানে দেখা যায় মধুর একটা সম্পর্কে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় যে এদিকে শাবানা আবার তার কলেজ ফ্রেন্ড মানে ভার্সিটি ফ্রেন্ড এক ছেলে আলমগীরের সাথে প্রেম ভালোবাসা করে। এই দৃশ্যটা আবার একদিন জসিম অর্থাৎ সবুজ দেখে ফেলে। তখন জসিম একদিন শাবানাকে বলে অর্থাৎ সাথীকে বলে, শোন সাথী, তোকে অনেক কষ্ট করে আমি লেখাপড়া করাচ্ছি, আমি দেখেছি তুই একটি ছেলের সাথে মানে বাগানে অথবা পার্কে তুই ঘোরাঘুরি করতেছিস এবং এবং একটা আমি রোমান্টিক দৃশ্যও দেখছি। সেই দৃশ্যটা দেখার পর আমার কাছে খুব খারাপ লেগেছে। তখন শাবানা বলে, ভাইয়া সে আমাদের ভার্সিটিতেই পড়ে এবং সেও ডাক্তারি নিয়ে পড়তেছে, তো তাতে সমস্যা কোথায়? তখন সবুজ অর্থাৎ জসিম বলে, সমস্যা আছে, কারণ তুই যেই পথে এখন হাঁটতেছিস সেই পথে কিন্তু হোঁচট খেয়ে যদি পড়ে যাস, তাহলে কিন্তু তোর ব্যথাটা তুই বুঝবি
তার চেয়ে বেশি কষ্ট পাবো আমি। তাই আমি তোকে সতর্ক করে দিচ্ছি যে কখনোই বড়লোকদের সাথে মেলামেশা করবি না। আমি দেখেছি তোরা দুজনেই গাড়ি থেকে নেমেছিস, নিশ্চয়ই গাড়িটা সেই ছেলের, তাই নিশ্চয়ই মনে হয় ছেলেটা অনেক বড় লোক। আর বড় লোকদের সাথে মেশলে কিন্তু একসময় কিন্তু পা পিছলে যদি পড়ে যায়, পাটা কিন্তু তোর ভেঙে যাবে, আর কিন্তু তুই আর সোজা হয়ে হাঁটতে পারবি না। তখন এক পর্যায়ে সাবানা অর্থাৎ সাথী বলে, ভাইয়া আমি যার সাথে মিশতেছি অথবা চলতেছি সে বড়লোক কথা সত্য, কিন্তু সে এরকম কোনো কাজ করবে না যে আমার হোঁচট খেয়ে পড়ে গেলে সে আমাকে উঠাবে না, বাট সে আমাকে উঠাবে, কারণ সে এমন একটি মানুষ। তখন সবুজতা জসিম বলে, আমি জানি না সে কীরকম এবং তার মনের ভিতরে কি আছে, অথবা সে মনের দিক দিয়ে কতটুকু ভালো, সেটা আমি জানতেও চাই না। তবে আমরা গরিব মানুষ, আমরা চাই যে গরিবদের সাথে সম্পর্ক করবে এবং গরিবদের সাথে মিশবে, এটাই আমার বলা ছিল। তখন সাথী বলে, ভাইয়া তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি এমন কোনো কাজ করব না যে তোমার মনে কষ্ট আমি দিতে পারি, কারণ তুমি আমাকে ছোট থেকে অনেক যত্ন করে অনেক কষ্ট করে তুমি আমাকে এই পর্যন্ত লেখাপড়া করানোর জন্য তুমি চেষ্টা করে আসছো, এবং তুমি নিজে লেখাপড়া না করে নিজে না খেয়ে আমাকে খাইয়েছো। আমি কখনোই এরকম কাজ করব না যে তোমার অনুমতি ছাড়া, সে যতই ভালো হোক তারপরও তোমার অনুমতি ছাড়া আমি কোনো কাজই করব না, যা করার আমার তোমার অনুমতি নিয়েই করব। তখন জসিম অর্থাৎ সবুজ বলে, যেটা তুই ভালো মনে করিস সেটাই করবি, তবে একটা কথা বলি বোন, আমি তোকে অনেক ভালোবাসি, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনকে আমি তুচ্ছ করে দিতে পারবো শুধুমাত্র তোর ভালোর জন্য, তার মঙ্গলের জন্য। আমি এর চেয়ে আর বেশি কিছু বলতে পারবো না। আমি যদি তোর কোনো কষ্ট অথবা আমি এরকম দৃশ্য যদি তোর দেখি, তাহলে কিন্তু আমি আমার নিজেকে আমি কখনোই আমি সংশোধন করতে পারবো না এবং আমি ধরে রাখতে পারবো না, যে কোনো সময় আমার দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এমন কোনো কাজ করিস না যেটা নাকি আমি সহ্য করতে পারবো না। তখন এক পর্যায়ে সাথী জসিমকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমার মনে কষ্ট হয়, তুমি আমার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখো, আমি তোমার বোন, তুমি আমার ভাই, আর আমাদের ভাই বোনের সম্পর্কের ভিতরে যে ভালোবাসার বন্ধন আছে সেই বন্ধন থেকেও ভাঙতে পারবেও না, এবং আমি সে বন্ধন ভাঙতে দেব না। শুধুমাত্র আমার সুখের জন্য আমি কোনো কাজ করব না ভাইয়া। তখন দুজনকে জড়িয়ে ধরে। তো জড়িয়ে ধরানোর পর দেখা যায় গল্পে একদিন সাবানায় আলমগীরকে বলে, দেখো তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার ভাইয়ার মনে কখনো কষ্ট দিতে পারবো না। আমার ভাইয়া আমাকে ছোট থেকে বড় করেছে, লালন পালন করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে ভালো জামা কাপড় পরেনি, আমার জন্য জামা কাপড় নতুন জামা কাপড় নিয়ে এসেছে, নিজে লেখাপড়া করে নাই, আমাকে পড়িয়েছে, কিন্তু আমার ভাইয়ার মনে কষ্ট দিয়ে কিন্তু আমি তোমাকে পালিয়ে বিয়ে করতে পারবো না। আর তোমার বাপ মা আমাকে কখনোই তোমাদের বাড়ির পুত্রবধূ করে নেবে না, কারণ তারা অনেক প্রভাবশালী এবং তোমরাও প্রভাবশালী, তাই আমরা গরিব হয়ে তো আমাদের এরকম কখনোই মেনে নেবে না। তখন আলমগীর বলে, সেটা পরে দেখা যাক, আমি কি করতে পারি তখন সেটা বোঝা যাবে পরে। এক পর্যায়ে আলমগীর বাড়িতে গিয়ে তার মা হাজারিকে বলে, কয় মা আমি একটি মেয়েকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করব। তখন মা হাজারিকা বলে, তুই কাকে বিয়ে করবি? হ্যাঁ, আমাদের মতন এরকম পয়সাওয়ালা নাকি গরিব গরিব মেয়ে? তখন আলমগীর বলে, সে যেমনই হোক আমি তাকে ভালোবাসি, সে আমার সাথে লেখাপড়া করে ডাক্তারি পড়তেছে, কিন্তু আমি তাকে বিয়ে করব। তখন মা হাজারিকা বলে, তুই তাকে বিয়ে করবি, নিশ্চয়ই কোনো ছোট জাতের মেয়ে হতে পারে। তখন আলমগীর বলে, ছোট জাতের না, কিন্তু গরিব। তখন মা হাজারিকা বলে, আমি কখনোই এই আদেশ দেব না যে তুই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আস, আমি কখনোই বলতে পারবো না। আমার আশ্বাস যে আমি তোকে ধনীর একটি মেয়েকে বিয়ে করাবো এবং উচ্চ বংশ থাকবে এবং নামি দামি এবং গাড়ি বাড়ি দিয়ে চলবে, সেই মেয়েকে তোকে বিয়ে করাবো, আমি ওই মেয়েকে বিয়ে করাবো না। এই কথা বলে মা হাজারিকা সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় গল্পে যে এক পর্যায়ে মা হাজারিকা এবং আলমগীর রাজি হয়ে সাবানা বাই জসিম অর্থাৎ সবুজের কাছে যায়। তখন জসিম বলে যে ঠিক আছে, আমার বোনকে আমি আপনার ছেলের হাতে তুলে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না, আমার কিন্তু সেই সমর্থন নাই। তারপরও গল্প দেখা যায় সাবানা আলমগীর বিয়ে করে নিয়ে
আসে, আসার পর দেখা যায় মা হাজেরিকা শুরু করে শাবানার উপর নানা অত্যাচার। এদিকে গল্পে দেখা যায় যে জসিম একদিন জুলিয়া অর্থাৎ আলমগীরের বোন গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর জসিম গিয়ে বলে যে আমি আপনাকে হেল্প করতে পারি, আমি আপনার গাড়িটাকে ঠিক করে দিতে পারি। তখন জুলিয়া বলে না, ঠিক করে দেওয়ার দরকার নেই। কিন্তু জুলিয়া জানে যে এটা শাবানা অর্থাৎ তার বাবির ভাই। তখন জুলিয়া জসিমকে এড়িয়ে যায়। এমন সময় দেখা যায় কিছু গুন্ডারা আসে, আসার পর জুলিয়াকে আক্রমণ করে। জুলিয়া যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, তখন জসিম এসে গুন্ডাদের ইচ্ছা মতন মেরে তাড়িয়ে দেয়। তখন গুন্ডারা পালিয়ে যায়। মনে মনে জুলিয়াও জসিমকে ভালোবেসে ফেলে। কিন্তু জুলিয়ার মা হাজেরিকা যে জসিমকে মেনে নেবে না, সেই জন্য জুলিয়া ভয় কিছু বলে না। কিন্তু জসিমও জুলিয়াকে মনে মনে ভালোবেসে ফেলে। এক পর্যায়ে জসিম চলে যায়। এদিকে জসিম দেখা যায় গল্পে যে একটি লটারিতে অনেক টাকা পায়। সে টাকা পেয়ে সে পয়সাওয়ালা হয়ে যায়, কোটি টাকার মালিক হয়ে যায়, আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়ে যায়। এদিকে শাবানার যে স্বামী এবং তার যে শ্বশুর ছিল, তাদের ব্যবসা এক পর্যায়ে ডাউন হয়ে যায়, মানে নেমে যায়। তখন কিছু একটা ঘটনা দেখা যায় যে একদিন শাবানার কাছে মানে আলমগীর বলে আমাদের ব্যবসাটা তো অনেকটাই নিচে নেমে গেছে, তোমার ভাইয়ের কাছে যদি কিছু টাকা পয়সা এনে দিতে তাহলে আমাদের ব্যবসাটা দাঁড় করতে পারতাম, তোমার ভাই তো এখন অনেক বড় লোক হয়ে গেছে। তখন শাবানা বলে ঠিক আছে তাহলে আমি যাব। তো এদিকে শাবানায় জসিম কাছে আসে, তো ভাইয়া আমাদের ব্যবসা তো এখন অনেক ডাউনের পর্যায়ে আছে, তুমি যদি কিছু সাহায্য সহযোগিতা করতে তাহলে আমাদের উপকার হতো। তখন জসিম বলে ঠিক আছে, যা টাকা পয়সা লাগে আমি দেব, এবং তোমার স্বামীকে আসতে বলো, আমি টাকা পয়সা দিয়ে দেব। তখন শাবানা বলে ঠিক আছে ভাই, আমি কথাটা বলবো। কিন্তু জসিম একটা কথা বলে যে আমি যে টাকাটা তোমাকে দেব, এই টাকাটা কিন্তু হ্যাঁ তোমার শাশুড়ি আমার কাছ থেকে নিয়ে যেতে হবে, আর না হলে আমি টাকা দেব না। কারণ আমি জানি যে তোমাকে অনেক অত্যাচার করেছিল এবং অনেক নির্যাতন করেছিল, সেই নির্যাতনের একটা জবাব তো দিতে হবে। তো এদিকে শাবানা এসে আলমগীরকে বলে যে আমার ভাই টাকা পয়সা দিতে রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত দিয়েছে, সেই টাকা পয়সাগুলি তোমার মাকে আমার ভাইয়ের কাছ থেকে আনতে হবে। কারণ তোমার মা কিন্তু আমার ভাইকে একদিন এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছিল গরিব বলে। আজ আমার ভাই পয়সাওয়ালা হয়েছে সত্য, কিন্তু যে অপমান আমার ভাইকে করেছিল সেই অপমান তো আমার ভাই কখনো ভুলতে পারেনি। কিন্তু আমার ভাই একটা কথা বলেছিল, আজ তোর শ্বশুর বাড়ি বলে আমি কিছু বললাম না, আর আজ যদি তোর শ্বশুর বাড়ি না হতো তাহলে আমাকে যে গলা ধাক্কা দিয়ে তোদের বাড়ি থেকে বের করে দিল, এক গ্লাস পানিও খেতে দিল না, ছোট লোক বলে তাড়িয়ে দিল, কিন্তু এটা কিন্তু অপমান আমি সহ্য করতাম না। তখন আলমগীর বলে কথাটা ঠিক আছে, মায় ভাইজানের সাথে খুব অন্যায় করেছিল, অনেক অপরাধ করেছিল, কারণ এটা করা উচিত হয় নাই। মার অহংকার অহমিকার কারণেই আজকে আমাদের পতন হয়েছে। ডেট তো কিছুই বলে না, সে তো নাচের পুতুলের মতন থাকে। তখন মা হাজেরিকা বলে কি হয়েছে, তোরা কি নিয়ে আলোচনা করতেছিস? তখন আলমগীর বলে তুমি যাকে একদিন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে সে তো এখন কোটিপতি হয়ে গেছে, তার তো টাকা পয়সার অভাব নাই, সে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে, আর তুমি তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলে। এখন আমি গেছিলাম অথবা তোমার বৌমাকে পাঠিয়েছিলাম তার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা আনার জন্য, আমাদের ব্যবসার দাঁড় করানোর জন্য। তার ভাই একটা কথা বলেছে, যদি টাকা পয়সা নিতে হয় তোর শাশুড়িকে আসতে হবে, তোর শাশুড়ি আমার কাছ থেকে এসে টাকা নিয়ে যাবে। তখন মা হাজেরিকা বলে আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, আমি অন্যদিকে আগে ব্যবস্থা করি, যদি না করতে পারি তাহলে সেটা পরে দেখা যাবে, তোমরা এ নিয়ে চিন্তা ভাবনা করো না। তো জুলিয়া বলে যে মা, তোমার এত কিসের আত্মহংকার, এত কিসের তোমাদের দাপট, যে ভাইয়ের কাছে তোমার টাকা চেতে লজ্জা বোধ করতেছ? তখন মা হাজেরিকা বলে তুই যেটা বুঝিস না সেটা নিয়ে আলোচনা করবি না, কারণ আমরা বড় লোক, আমাদের অহংকার থাকবেই। আর 2 টাকা থেকে সে কোটিপতি হয়েছে বলে তার কাছে হাত পাততে হবে? তখন জুলিয়া বলে মা,
আমি একটা কথা তোমাকে বলি, আমি কিন্তু বাবির ভাইকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। তখন মা হাজেরিকা একটা থাপ্পড় দিয়ে বলে জুলিয়াকে, তোর এত বড় স্পর্ধা, হ্যাঁ, 2 টাকা থেকে কোটিপতি হয়েছে বলে তুই তাকে বিয়ে করবি? তখন জুলিয়া বলে, আমি বাইকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া বাঁচব না। তখন মা হাজেরিকা বলে, ও, তোদের তো তাহলে সব সম্পর্ক হয়েই গেছে, আর আমি আর দূরে থেকে লাভ কি? তখন মা হাজেরিকা ফোন করে জসিমের কাছে। তখন অর্থাৎ সবুজ, তখন জসিম ফোন ধরানোর পর দেখা যায় গল্পে যে জসিমে ফোন রিসিভ করার পরও সে ফোনটা রেখে দিয়ে চলে যায়। তখন মা হাজেরিকা, জুলিয়া, আলমগীর, শাবানা সবাই মিলে জসিম অর্থাৎ সবুজের বাড়িতে যায়, গিয়ে সব ঘটনা খুলে বলে। তখন জসিম বলে, ঠিক আছে, আপনি যখন আমাদের বাড়িতে এসেছেন, আমি কিন্তু আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব না, কারণ এটা আমার মা বাপ কখনোই শিক্ষা দেয়নি, আর আমার বোনকে এরকম শিক্ষা দেয়নি যে তোর শাশুড়ি যখন তোকে অত্যাচার নির্যাতন করেছিল তার জবাব তুই সেভাবে দিবি। আমি সবসময় বলতাম, তোর শাশুড়ি মানে অর্থাৎ মা, তাকে তার মায়ের মতনই রাখবি এবং তার সাথে ভালো ব্যবহার করবি। সে যতই অন্যায় অত্যাচার করুক না কেন, একদিন না একদিন সে তার ভুল বুঝতে পারবে, তখন সে আফসোস করবে এবং দুঃখ প্রকাশ করবে। তো যাক, আপনার যখন নিজে থেকে এসেছেন, আপনার কত টাকা লাগবে? প্রয়োজনে আমার এই বাড়ি ঘর বিক্রি করে আমি সব টাকা আপনাকে দিয়ে দেবো। তখন আলমগীর বলে, কি বলেন ভাইজান, আপনি বাড়ি ঘর বিক্রি করে দিলে আপনি কিভাবে চলবেন? আমি অত কথা বুঝি না, আমার যত সয় সম্পত্তি আছে এই যে লোন, সব টাকা পয়সা আমি দিয়ে দিলাম, এই টাকা পয়সা নিয়ে আপনারা বিপদ মুক্ত হন, এটাই আমি চাই। কারণ আমি চাই যে আপনারা ভালো থাকেন, আমার বোন ভালো থাকুক। তখন এক পর্যায়ে জুলিয়া বলে যে, আচ্ছা, তুমি তো সব কিছুই আমার ভাই এবং আমার মাকে দিয়ে দিলে, তাহলে আমার জন্য কি রাখছো? আমি তোমার জন্য কিছুই রাখিনি, তুমি যদি ইচ্ছা করো আমার সাথে তুমি তুমি আসতে পারো, আর না হলে তুমি তোমার ভাই এবং মা, তোমার ভাবির সাথে যেতে পারো। তখন শাবানা জসিম অর্থাৎ সবুজকে জড়িয়ে ধরে বলে, ভাইজান তুমি এটা কি করলে? তখন জসিম বলে, এই কোনো কথা বলবি না, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি, তোর সুখের জন্য করেছি। আমি তোকে একটা কথা বলেছিলাম না, আমি তোর জন্য আমি জীবন দিতে পারবো। আমার তো এটা অসামান্য অর্থ সম্পদ, টাকা, এখন তোকে দিয়েছি, আবার কদিন পর আমি ঠিক রোজগার করে আনতে পারবো। কিন্তু আমি তোর হাসি মুখ না দেখলে তো আমি ঠিক থাকতে পারবো না, কারণ আমি তো তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তুই তোর হাসিটা দেখার জন্য আমি আমার সব সম্পত্তি আমি হাসি মুখে দিয়ে দিয়েছি। তোরা সুখে থাকবি, শান্তিতে থাকবি, এটা শুধু আমি দেখব মন ভরে, এতেই আমি খুশি এবং শান্তি, এতই আমার সুখ, এতই আমার শান্তি। তখন জুলিয়া বলে, তাহলে হ্যাঁ, তুমি তো সব কিছুই দিয়ে দিলে, উজাড় করে তোমার বোনকে দিয়ে দিলে, আমাকে দিবে কি? তখন জসিম বলে, আমি আমার বোনকে প্রচণ্ড ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমার বোনের জন্য আমি জীবন দিতে পারবো হাসি মুখে। কিন্তু তোমাকে তো আমি ভালোবাসি, তোমাকে আমি আমার ভালোবাসা দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে 2-4টা ডাল ভাত তো আমি তোমাকে খাওয়াতে পারবো। যদি খাওয়াতে পারি তাতে তো তোমার কোনো দুঃখ নেই। তখন জুনিয়া বলে, না, আমার কোনো দুঃখ নেই। তখন মা হাজেরিকা বলে, না বাবা, আমি তোমার এত আত্মত্যাগ গ্রহণ করতে পারবো না, কারণ তুমি অনেক মহৎ, তুমি অনেক মহান। তোমার মতো ভাই যদি বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকতো, তাহলে কোনো বোন আর নির্যাতিত হয়ে হ্যাঁ বাড়িতে ফিরে আসতো না, স্বামীর অত্যাচার সহ্য করে বাড়িতে ফিরে আসতো না। তখন জসিম বলে অর্থাৎ সবুজ বলে, আমি কিছুই না, আমি শুধুমাত্র আপনাদের জন্য সামান্য কিছু করেছি, এতে আমি অনেক খুশি হয়েছি। তখন দেখা যায় সবাই তারা মিলে যাওয়ার পর জুলিয়াকে জসিমের হাতে তুলে দেয় এবং আলমগীরকে শাবানার পাশে দাঁড় করায় এবং জুলিয়া বলে, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম আমি ভুল করেছি, অন্যায় করেছি, তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও। তখন গল্পে সবাই মিল হয়ে যায়। এভাবে সবুজ সাথে ছবিটি শেষ হয় এবং জসিম শাবানা ভাই বোনের চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তুলেছিল পরিচালক সুভাষ দত্ত এবং ছবিটি দর্শকদের মন জয় করেছিল।